এমবিএ শেষ পর্বে অধ্যয়নরত মার্কেটিং বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের ব্যবসায় বাজারজাতকরণ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার আল মামুন, প্রভাষক, মার্কেটিং বিভাগ। ব্যবসায় বাজারজাতকরণের প্রাথমিক বিষয় অর্থাৎ প্রথম অধ্যায়ের উপর আজকে দ্বিতীয় লেকচার। আজকের আলোচনায় যা যা শিখবেন, অর্থাৎ আজকের ক্লাসটি যদি আপনারা খুব মনোযোগ সহকারে করেন তাহলে অবশ্যই যে বিষয়গুলো সম্পর্কে গভীরতম জ্ঞান অর্জন করতে পারবেন সেটা হচ্ছে ব্যবসায় বাজারজাতকরণ ও ভোক্তা বাজারজাতকরণের মধ্যে পার্থক্য, ব্যবসায় বাজার বলতে কী বোঝায়, ব্যবসায় ক্রেতার প্রকারভেদ, ব্যবসায় বাজারের পণ্যের শ্রেণীবিভাগ। এই চারটি বিষয় সম্পর্কে আপনারা সম্যক ধারণা অর্জন করতে পারবেন যদি আজকের ক্লাসটি আপনারা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন, প্রত্যক্ষণ করেন। প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ব্যবসায় বাজারজাতকরণ ও ভোক্তা বাজারজাতকরণের মধ্যে পার্থক্য। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্থক্যের বিষয়, সংজ্ঞাগত পার্থক্য। এই সংজ্ঞার মধ্য দিয়েই একটা বিশদ ধারণা পাওয়া যায় যে ভোক্তা বাজারজাতকরণ ও ব্যবসায় বাজারজাতকরণ কেন আলাদা। দেখেন, সংজ্ঞাগত পার্থক্যে প্রথমে দেখতে পাচ্ছি যে ব্যবসায় বাজারজাতকরণের বেলায় বলা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরকারি কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিকট বাজারজাতকরণকে ব্যবসায় বাজারজাতকরণ বলে। ভোক্তা বাজারজাতকরণের বেলায় বলা হচ্ছে ভোক্তাদের কেন্দ্র করে যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয় তাই ভোক্তা বাজারজাতকরণ। আমরা ব্যবসায় বাজারজাতকরণে দেখেছি যে যখন প্রাক আলোচনা হয়েছিল তখন আসলে কি প্রতিষ্ঠানের কাছে যে বাজারজাতকরণ, এখানে ভোক্তার জায়গায় প্রতিষ্ঠানকে বসাবেন, সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে বাজারজাতকরণ কার্যক্রম গড়ে ওঠে সেটাই হচ্ছে ব্যবসায় বাজারজাতকরণ। আর আমরা হচ্ছি ভোক্তা। মনে করেন আমি কলমের ভোক্তা, আপনিও কলমের ভোক্তা। আপনি একটা খাতা কিনছেন পড়াশোনার জন্য, আমিও একটা খাতা কিনছি আমার নোট করার জন্য। আমরা কিন্তু পুনরায় কোনো প্রক্রিয়াজাতের মধ্যে যাচ্ছি না, আমরা এটা পুনরায় বিক্রয় করতে যাচ্ছি না, আমরা এটা কোনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানের কাজে এটা ব্যবহার করছি। সুতরাং আমরা হচ্ছি চূড়ান্ত ভোক্তা। আমাদেরকে কেন্দ্র করে যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয় সেটাই হচ্ছে ভোক্তা বাজারজাতকরণ। তাহলে পার্থক্যগত যে সংজ্ঞাগত পার্থক্য সেটা অবশ্যই স্পষ্টই আপনারা ধারণা পেয়েছেন। তারপরে দেখেন বন্টন প্রণালী। ব্যবসায় বাজারজাতকরণের বন্টন প্রণালীটা খুবই সংক্ষিপ্ত, আর ভোক্তা বাজারজাতকরণের উৎপাদিত পণ্য যেমন আমার কাছে পৌঁছাতে হচ্ছে, আপনার কাছে পৌঁছাতে হচ্ছে, এরকম ভোক্তা তো অনেক। সেই অনেক ভোক্তার কাছে বন্টন কার্যক্রমটা সুষ্ঠুভাবে পৌঁছাতে গেলে অনেক দীর্ঘসূত্রতা কাজ করে, এখানে অনেক দীর্ঘ বন্টন প্রণালী প্রয়োজন হয়। কিন্তু ব্যবসায় বাজারজাতকরণের বেলায় কিন্তু এরকম হয় না। ব্যবসায় বাজারজাতকরণটা হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান বাল্ক প্রোডাক্ট অর্থাৎ অনেক বেশি পরিমাণ ক্রয় করে ব্যবসায় টু ব্যবসায়, আপনি ব্যক্তিগত পর্যায় থেকে হোক আর কি, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে যখন যোগাযোগ করছেন তখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান আপনার পণ্য ক্রয় করছে, দুটো প্রতিষ্ঠান ক্রয় করছে, যে পরিমাণ ক্রয় করছে সেই পরিমাণ পণ্য যদি আপনি ভোক্তার কাছে বিক্রয় করতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক দীর্ঘসূত্রতার ব্যাপার। সেটাই বলা হয়েছে যে বন্টন প্রণালী, ব্যবসায় বাজারজাতকরণের বন্টন প্রণালীটা সংক্ষিপ্ত, আর ভোক্তা বাজারজাতকরণের বন্টন প্রণালীটা যে একটু দীর্ঘ। ঠিক আছে। তারপরে দেখেন যে ওয়েবের ব্যাপক ব্যবহার, অর্থাৎ ওয়েবসাইটের ব্যাপক ব্যবহার। এখানে আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন আপনার উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ করার লক্ষ্যে, তাকে আপনি সম্ভাব্য ক্রেতা হিসেবে সেই প্রতিষ্ঠানকে ভাবছেন, তাহলে সেই প্রতিষ্ঠান আপনার পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য আপনার ওয়েবসাইট ঘাটাঘাটি করেই কিন্তু সংগ্রহ করবে। আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনার তথ্য, আপনার পণ্যের, আপনার প্রস্তাবিত পণ্য, যে পণ্যটা আপনি সেই প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করতে চান,
সেই পণ্যের যাবতীয় তথ্য উপস্থাপিত হবে। সেই তথ্যটা তারা নিশ্চিত হবে, তারা ঘাটাঘাটি করবে, তারা পর্যবেক্ষণ করবে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে ওই আপনার ওয়েবসাইটের উপর ভিত্তি করে, তারপরে আপনাকে কল করবে। তাহলে এই ব্যবসায় বাজারজাতকরণে ওয়েবসাইটের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। আর ভোক্তা বাজারজাতকরণের ওয়েবসাইটের ব্যবহার হয়, আমরা কি কোনো কলম, আমরা কোনো পণ্য কি ওয়েবসাইট ঘেটে ঘেটে কিনি? খুব কম, খুব কম। মনে করেন যে আমরা অনলাইনে পণ্য কিনলে দেখা যাচ্ছে যে আমরা এই বিষয়গুলো একটু ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। অর্থাৎ ভোক্তা বাজারজাতকরণে ওয়েবসাইটের ব্যবহারটা খুব কম। তারপরে দেখেন প্রসার কৌশল। প্রসার কৌশলে কি বলছে যে ক্রেতা বিক্রেতার আন্তরিক সম্পর্ক, সংক্ষিপ্ত বন্টন প্রণালী, ব্যক্তিগত বিক্রয়ের প্রাধান্য, ওয়েবের ব্যাপক ব্যবহারের কারণে ব্যবসায় বাজারজাতকরণের প্রসার স্বতন্ত্র। অর্থাৎ আপনি ভোক্তা বাজারজাতকরণে মনে করেন আমাকে, আপনাকে, আপনার মতো, আমার মতো এরকম হাজার লাখো ভোক্তার দৃষ্টি আকর্ষণ করতে গেলে ভোক্তা বাজারজাতকরণে অর্থাৎ ব্যবসায়ীকে অর্থাৎ বাজারজাতকারীকে অনেক কি বিজ্ঞাপন, টেলিভিশন বিজ্ঞাপন, প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপন, তারপরে বিলবোর্ড, নানাভাবে নানা রকম কৌশলের মাধ্যমে আমার দৃষ্টি আকর্ষণ করায়। কিন্তু এখানে কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে যখন বাজারজাতকরণ করা হয় তখন দেখেন এখানে আমার সঙ্গে অমুক প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের কাছে আমি ব্যবসা করতে চাই, যে প্রতিষ্ঠানের কাছে আমি পণ্যটা বিক্রয় করতে চাই, সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমার একটা ব্যক্তি সম্পর্ক, আমার একটা যোগাযোগ, খুব আন্তরিক যোগাযোগ, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তারপর ওয়েবের ব্যাপক ব্যবহার, এসবের কারণে কিন্তু একটু প্রসার কৌশলটা একটু স্বতন্ত্র। অর্থাৎ আমি ওই প্রতিষ্ঠানকে সন্তুষ্ট করতে পারলেই কিন্তু আমার এখানে প্রসার আর কি সফল হচ্ছে, প্রসার কৌশলটা সফল হচ্ছে। সেই প্রতিষ্ঠানকে ব্যক্তি পর্যায়ের একটা সম্পর্কের, আন্তরিকতার একটা সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তাহলে প্রসার কৌশলটা আমি স্বতন্ত্রভাবে অ্যাপ্লাই করছি না, কিন্তু অ্যাপ্লাই করছি। আর এখানে ভোক্তা বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি আমাকে কিন্তু ম্যাটাডোর কোম্পানির এমডি বা ম্যাটাডোর কোম্পানির বিপণন কর্মকর্তা তারা কিন্তু আমাকে চিনছে না, তারা কিন্তু আমাকে জানে না। তারা টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, তারপরে নিউজ প্রিন্টে অর্থাৎ প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। তার উপর ভিত্তি করে আমরা ক্রয় করেছি। ক্রয় করার পরবর্তীতে আরও যখন লিখলাম, আরও ভালো লাগলো, তখন আবারও পুনরায় ক্রয় করছি। বিষয়টা হচ্ছে তাহলে স্বতন্ত্র প্রসার কৌশল ব্যবসায় বাজারজাতকরণের ক্ষেত্রে একরকম প্রসার কৌশল, আর ভোক্তা বাজারজাতকরণের ক্ষেত্রে প্রসার কৌশলটা ভিন্ন। দেখছেন, এটা স্পষ্টই প্রতীয়মান হচ্ছে। আমি তারপর আলোচনা করলাম অনেকখানি। এখন আসেন ক্রেতার বেলায়। ক্রেতার বেলায় দেখেন ব্যবসায় বাজারজাতকরণের ক্রেতা হলো বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান। এই বিষয়ে আপনারা ধারণা ইতিমধ্যে পেয়েছেন যে ব্যবসায় বাজারজাতকরণের ক্রেতা কারা। আর ভোক্তা বাজারজাতকরণের ক্রেতা কারা? ভোক্তা বাজারজাতকরণের ক্রেতা হলো আমি, আপনি, যারা পুনঃব্যবহার করছি না, পুনঃ উৎপাদনের কাজের উদ্দেশ্যে ক্রয় করছি না, আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, যে প্রতিষ্ঠানে এই পণ্যটা ক্রয় করে কাজে লাগাচ্ছি, সব কিছুই আমরা চূড়ান্তভাবে নিজেদের ভোগের জন্য ক্রয় করছি, তাহলে আমরা হচ্ছি ভোক্তা বাজারের ক্রেতা। তারপরে দেখেন ক্রয়ের পরিমাণ। ক্রয়ের পরিমাণটা দেখেন ব্যবসায় বাজারজাতকরণে ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি কর্তৃপক্ষ, অন্যান্য প্রতিষ্ঠান ক্রেতা হওয়ার কারণে ক্রয়ের পরিমাণটা বেশি। স্বাভাবিকভাবে আমি একটা কলম ক্রয় করছি, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা অফিস যদি কলম ক্রয় করে, সেই অফিসে তো অনেক কলমের প্রয়োজন হতে পারে, তাই না? তারপরে ধরেন একটা হাসপাতালে কি পরিমাণ ওষুধ লাগে, অর্থাৎ সরকারি একটা হাসপাতাল, সেই হাসপাতালটা জনকল্যাণের জন্য ঔষধ বিনামূল্যে ঔষধ বিতরণ করে ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী। তো সেখানে কি পরিমাণ ঔষধ লাগে, আমি কতটুকু ওষুধ কিনছি, আপনি কতটুকু ওষুধ কিনছেন, তাহলে অবশ্যই ক্রয়ের পরিমাণের ক্ষেত্রে ব্যবসা বাজারজাতকরণে অনেক বেশি পরিমাণ বিক্রয় করা সম্ভব হয়। আর ভোক্তা বাজারজাতকরণে তো কম, কারণ আমি একা কিনছি, আপনি একা কিনছেন, এরকম করে করে বিক্রয় হচ্ছে। ঠিক আছে।
তারপরে আসেন ব্যবসায় বাজার বলতে কি বোঝায়। ব্যবসায় বাজার বলতে কি বোঝায় দেখেন, যারা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ও সেবা ক্রয় করে তাদেরকে ব্যবসায় বাজার বলে, অর্থাৎ তাদের নিয়ে গঠিত। সর্বোপরি বলা যায় যে সকল প্রতিষ্ঠান পণ্য উৎপাদন, পুনঃবিক্রয় ও ব্যবসায়ের কাছে ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ব্যবসায় বাজার বলে। আশা করি ব্যবসায় বাজার নিয়ে বেশি আলোচনার দরকার নেই, কারণ আপনারা ইতিমধ্যে ব্যবসায় বাজারটা কী সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে আমি আবারও আলোচনা করছি। আরেকভাবে বললে বলা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে বাজারের ক্রেতারা উৎপাদন ও ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে তাদের সমষ্টিকেই ব্যবসায় বাজার বলে। এখন ব্যবসায় বাজারের একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কি, যে ব্যবসায়িক প্রয়োজনে পণ্য সেবা ক্রয়কারীদের নিয়ে ব্যবসায় বাজার গঠিত। একটা ব্যবসায়িক প্রয়োজন, অর্থাৎ আমি আপনি কিন্তু ব্যবসায়িক কোনো প্রয়োজনে পণ্য কিনছি না, চূড়ান্ত ভোগের জন্য কিনছি। যারা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ক্রয় করছে তাদের নিয়ে গঠিত বাজারই হচ্ছে ব্যবসায় বাজার। তারপরে শিল্প প্রতিষ্ঠান ও পুনঃবিক্রেতারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে এমন বাজার গঠন করে। আশা করি এই তিনটা অর্থাৎ দুইটা বৈশিষ্ট্য এবং দুটো সংজ্ঞা বা দুটো ডেফিনেশন এইগুলো আলোচনা আপনারা বিশদ একটা ধারণা পেয়েছেন ব্যবসায় বাজার বলতে কী বলছে। তারপর একটা আমরা ফিলিপ কটনার, গ্যারি আর্মস্ট্রং এই বিষয়ে কী বলেছেন দেখি। Business market refers to the organizations that buy goods and services for use in the production of other products and services that are sold, rented or supplied to others. এই হচ্ছে কি ফিলিপ কটনার এবং গ্যারি আর্মস্ট্রং যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞা, সেই ডেফিনেশনের বিষয়বস্তুটা কিন্তু আমরা এই তিনটা জায়গায় তুলে ধরেছি। এখানে বলেছি এবং দুটো বৈশিষ্ট্যের মাধ্যমেও বলেছি। আশা করি ব্যবসায় বাজার বলতে কি বুঝি এটা আমরা খুবই ভালো রকম ধারণা পেয়েছি। এখন আসেন ব্যবসায় ক্রেতা কারা, এটাও কিন্তু আপনারা জানেন, তারপরও আলোচনার করতে হচ্ছে যে ব্যবসায় ক্রেতার প্রকারভেদটা, এটা খুব সুশৃঙ্খলভাবে যেন আপনারা উপস্থাপন করতে পারেন পরীক্ষার খাতায়, এই কারণেই এইগুলো আলোচনা, কিন্তু এগুলো কিন্তু জানছেন আপনারা। তাহলে ব্যবসায় ক্রেতা কারা? বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি এজেন্সি, তারপর হচ্ছে প্রতিষ্ঠান। এখন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানে আবার তিন রকমের প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্যবহারকারী, চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী, শিল্পপণ্য সরবরাহকারী। আপনাদের এই আলোচনার বিষয়টা হচ্ছে কি, এই যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে আবার তিন রকমের ক্রেতা রয়েছে, ব্যবসায় ক্রেতা, সেটা কিন্তু আপনাদের জানা ছিল না। আপনারা এটা জানতেন যে সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের এই যে প্রকারভেদটা এইভাবে সুশৃঙ্খলভাবে যে উপস্থাপন করা, এটা কিন্তু আপনারা জানতেন না। কিন্তু ব্যবসায় বাজারজাতকরণের ক্রেতা কারা, অর্থাৎ ব্যবসায় ক্রেতা কারা, সেটা আপনারা ভালোভাবেই জানতেন। তো বাণিজ্যিক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে কি, বাণিজ্যিক যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য, যে সকল প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে পণ্য ও সেবা ক্রয় করে তাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলে। এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, দুঃখিত, তিন ভাগে ভাগ করা যায়। কি হচ্ছে? এক হচ্ছে ব্যবহারকারী, চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী, আর হচ্ছে শিল্প পণ্য সরবরাহকারী। এই তিন রকমের ব্যবসায় ক্রেতা নিয়ে হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠিত। এখন ব্যবহারকারী কারা দেখেন, যারা চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য পণ্য ও সেবা ক্রয় করে তাদেরকে ব্যবহারকারী বলে। যারা চূড়ান্ত পণ্য উৎপাদন এর জন্য পণ্য ও সেবা ক্রয় করে তাদেরকে ব্যবহারকারী বলে। তাই বাণিজ্যিক প্রতিষ্ঠানও ব্যবহারকারী। তাহলে ব্যবহারকারী ক্রেতা যেমন কম্পিউটার, ফটোকপিয়ার ইত্যাদি ক্রয় করে উৎপাদন প্রক্রিয়ার সহায়ক হিসেবে। তাহলে এই হচ্ছে গিয়ে ব্যবহারকারী ধরন। তারপর চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী,
চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী কি? চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য যখন কোনো পণ্য চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য যখন কোনো কোম্পানি পণ্য ও সেবা ক্রয় করে তখন ওই কোম্পানিকে চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী বলে। যেমন জেনারেল মোটরস তাদের মাপক যন্ত্র তৈরির জন্য ধাতব তার ক্রয় করে। হ্যাঁ, তাহলে এই যে ধাতব তার ক্রয় করছে, ঠিক আছে, কিসের জন্য? একটা পরিমাপক যন্ত্র তৈরির জন্য, ঠিক আছে। এই এই পরিমাপক যন্ত্র তৈরির জন্য যে ধাতব ক্রয় করছে সেটা হচ্ছে কি, তাহলে জেনারেল মোটরসের ক্ষেত্রে কি চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী। তারপরে হচ্ছে শিল্পপণ্য সরবরাহকারী, যারা বিক্রয়ের উদ্দেশ্যে শিল্পপণ্য সামগ্রী ক্রয় করে তাদেরকে শিল্পপণ্য সরবরাহকারী বলে। এখন এই সরবরাহকারী প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে, এটা বুঝতে হবে। তারা গুদামজাতকরণ করে এবং খুচরা ব্যবসায়ীর নিকটও বিক্রয় করে, এটা হচ্ছে শিল্পপণ্য সরবরাহকারী। তারপর আসেন সরকারি এজেন্সি। সরকারি এজেন্সি স্বাভাবিকভাবেই যে যারা ঘর বাড়ি রাস্তা সরকার অনেকের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে না, হ্যাঁ, ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে, সেতু তৈরি করছে, হাসপাতালের ঔষধ, এদিকে কি প্রচুর পরিমাণে ক্রয় করতে হচ্ছে। তাহলে এই সরকারি ব্যবসায় ক্রেতা, এরা হচ্ছে একটা ব্যবসায়িক ক্রেতা যারা সরকারি এজেন্সি সামাজিক কল্যাণ সাধনের জন্য প্রচুর পরিমাণে পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করছে, এটাই হচ্ছে সরকারি এজেন্সি। তারপর হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান। এখন এই প্রতিষ্ঠান হলো কারা? এরা হলো আর এক রকমের ব্যবসায় ক্রেতা, যেমন কিন্ডারগার্টেন, তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি। এরা হচ্ছে গিয়ে এ সমস্ত প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করে। আশা করি ব্যবসায় ক্রেতার যে প্রকারভেদ, সেই প্রকারভেদটা আপনারা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। ব্যবসায় প্রকারভেদটা আমরা দেখলাম কি, যে 3 শ্রেণীতে ব্যবসায় ক্রেতার ধরন। একটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে সরকারি এজেন্সি, আর একটা হচ্ছে প্রতিষ্ঠান। বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে আমরা দেখলাম আবার 3 রকমের ব্যবসায় ক্রেতা আছে, ব্যবহারকারী আছে, চূড়ান্ত যন্ত্রপাতি উৎপাদনকারী আছে, আর শিল্পপণ্য সরবরাহকারী আছে, ঠিক আছে। পরবর্তী আলোচনায় চলে যাই। এখন আসেন যে ব্যবসায় বাজারের পণ্যের শ্রেণী বিভাগ। এখানে একটি খটকা লেগে যায় যে অনেকে পণ্যের শ্রেণী বিভাগ আমরা যেটা করেছি যে ভোগ্যপণ্য, শিল্পপণ্য, যেভাবে আমরা ক্লাসিফিকেশনটা জানি, কিন্তু ব্যবসায় বাজারের পণ্যের শ্রেণী বিভাগটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা আমাদের মাথায় রাখতে হবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। ব্যবসায় বাজারের পণ্যের ধরন আর ভোক্তা বাজারের পণ্যের ধরন, সেই অনুযায়ী পণ্যের শ্রেণী বিভাগ বুঝতে হবে কিন্তু। আর আমরা কি জানি, পণ্যের শ্রেণী বিভাগটা হয় পণ্যের ক্রয় আচরণের উপর ভিত্তি করে পণ্যের শ্রেণী বিভাগ। তাহলে ব্যবসায় বাজারের পণ্যের ক্রয় আচরণটা ভোক্তা বাজারের পণ্যের ক্রয় আচরণ থেকে অবশ্যই ভিন্ন। আর এই কারণেই ব্যবসায় বাজারের পণ্যের শ্রেণীবিভাগটাও ব্যতিক্রম। এখানে দেখেন ব্যবসায় বাজারের যে পণ্য, ব্যবসায় পণ্য, তো এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রবেশযোগ্য পণ্য, এন্টারিং গুড, ঠিক আছে, এন্টার করলে আর কি, এন্টারিং গুড। তারপর হচ্ছে গিয়ে ভিত্তিপণ্য, হ্যাঁ, ফাউন্ডেশন প্রোডাক্ট, একই গুডস। তারপর হচ্ছে গিয়ে ফ্যাসিলিটেটিং, অর্থাৎ সহায়ক পণ্য, ফ্যাসিলিটেটিং গুডস। প্রবেশযোগ্য পণ্য, ভিত্তিপণ্য, সহায়ক পণ্য, এই 3 ভাগে ব্যবসায় পণ্যকে ভাগ করা হয়েছে। প্রবেশযোগ্য পণ্যটা হচ্ছে আবার 2 রকম। দেখেন, প্রবেশযোগ্য পণ্যটা আসলে প্রথমে বলতে হয় তাহলে প্রবেশযোগ্য পণ্যটা কি, ভিত্তিপণ্যটা কি, সহায়ক পণ্যটা কি।
প্রবেশযোগ্য পণ্য যে সমস্ত অংশ দিয়ে চূড়ান্ত পণ্য তৈরি করা হয় তাকে প্রবেশযোগ্য পণ্য বলে। অর্থাৎ আপনি যে সকল পণ্য ক্রয় করে চূড়ান্ত পণ্য উৎপাদন করছেন, অর্থাৎ আপনি একটা প্লাস্টিক পণ্য উৎপাদন করছেন, সেই প্লাস্টিক পণ্য উৎপাদন করতে গিয়ে যে সকল উপকরণ আপনি ক্রয় করছেন, হ্যাঁ, সেইগুলোকে নিয়েই হচ্ছে গিয়ে প্রবেশযোগ্য পণ্য, সেই পণ্যগুলোকে নিয়েই। এই প্রবেশযোগ্য পণ্যকে আমরা তাহলে সেইভাবে দেখতে পারি কি, এক হচ্ছে কাঁচামাল, আর একটা হচ্ছে উৎপাদনের উপকরণ ও অংশ, ঠিক আছে, নিয়ে এই প্রবেশযোগ্য পণ্য গঠিত, ঠিক আছে, এন্টায়ারিং পণ্য। তাহলে প্রবেশযোগ্য পণ্যটা কি, যে সমস্ত অংশ দিয়ে চূড়ান্ত পণ্য তৈরি করা হচ্ছে, অর্থাৎ আপনি যে সকল উপায় আর কি কাঁচামাল, উপকরণ, উৎপাদনের উপকরণ এগুলো ক্রয় করে যে আপনি চূড়ান্ত আর একটা রূপদান করছেন উৎপাদনের মাধ্যমে, আর এই চূড়ান্ত পণ্য উৎপাদন করার জন্য যে সকল উপায় উপকরণ আপনি ক্রয় করেছেন, অর্থাৎ কাঁচামাল, উৎপাদনের অন্যান্য উপকরণ ও অংশ এগুলো ক্রয় করেছেন, সেইগুলো নিয়েই হচ্ছে গিয়ে প্রবেশযোগ্য পণ্য গঠিত। তারপরে আসেন ভিত্তিপণ্য। ভিত্তিপণ্যটা হচ্ছে গিয়ে মূলধন জাতীয় পণ্যকে ভিত্তিপণ্য বলে। মনে রাখবেন, ভিত্তিপণ্যটা হচ্ছে মূলধন জাতীয় পণ্যটা নিয়েই হচ্ছে গিয়ে ভিত্তিপণ্য। তাহলে মূলধন জাতীয় পণ্যকে ভিত্তিপণ্য বলে। অর্থাৎ সংস্থাপন জাতীয় পণ্য আনুষঙ্গিক উপকরণ মিলে ভিত্তিপণ্য গঠিত হয়। সংস্থাপন জাতীয়, যেমন সংস্থাপন জাতীয় পণ্যটা কি, উৎপাদন প্রক্রিয়ার সহায়ক যেসব পণ্যের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হয়, যেমন আপনি দালান কোঠা বানাবেন আপনার ফ্যাক্টরি বা কারখানার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য দালান কোঠা নির্মাণ করছেন, আপনি জমি ক্রয় করছেন, এবং স্থায়ী যন্ত্রপাতি অর্থাৎ লিফট একটা মনে করেন একটা ভারী যন্ত্রপাতি, এগুলো হচ্ছে সংস্থাপন জাতীয় পণ্য। আপনি ভারী মেশিন, দীর্ঘমেয়াদী উৎপাদনের জন্য একটা ভারী মেশিন ক্রয় করেছেন, এগুলো হচ্ছে সংস্থাপন জাতীয় পণ্য। তাহলে সংস্থাপন জাতীয় পণ্য হচ্ছে দালান কোঠা, জমি, তারপরে স্থায়ী যন্ত্রপাতি বলতে আমি যেমন ধরেন লিফট, মূল উৎপাদনের ভারী যন্ত্র যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, অর্থাৎ অনেক টাকা বিনিয়োগ করে আপনি মূল উৎপাদনের জন্য যেটা ব্যবহৃত হবে সেই ধরনের ভারী যন্ত্রপাতি ক্রয় করেছেন, সেগুলো হচ্ছে সংস্থাপন জাতীয় পণ্য। আর আনুষঙ্গিক পণ্যটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় যেগুলো সহায়ক হিসেবে কাজ করবে। উৎপাদন প্রক্রিয়ায় সহায়ক যে সকল পণ্য কম ব্যয়বহুল, অর্থাৎ স্বল্পমেয়াদী এবং স্থায়ী যন্ত্রপাতির অংশ নয়, ঠিক আছে, স্বল্পমেয়াদে এগুলো ব্যবহৃত হবে, একেবারে হচ্ছে গিয়ে মূল যন্ত্রপাতি উৎপাদনের যে এগুলোর অংশ না, ঠিক আছে, যেমন আপনার ধরেন যে ব্যক্তিগত কম্পিউটার, ফ্যাক্স মেশিন, টেলিফোন ইত্যাদি হচ্ছে আনুষঙ্গিক পণ্যের উদাহরণ। আর এগুলো এই সংস্থাপন জাতীয় পণ্য এবং আনুষঙ্গিক এই পণ্য মিলেই হচ্ছে গিয়ে ভিত্তিপণ্য। তারপরে দেখেন সহায়ক পণ্য, যে সমস্ত সরবরাহ ও সেবা উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না অথবা চূড়ান্ত পণ্যের অংশও হয় না, তাদেরকে সহায়ক পণ্য বলে। বুঝতে পেরেছেন? এরা কি করবে, এরা আপনার চূড়ান্ত পণ্যের অংশও হচ্ছে না, আবার উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না, ঠিক আছে, সেগুলোই হচ্ছে গিয়ে সহায়ক পণ্য। যেমন ধরেন সহায়ক সরবরাহ, তারপর হচ্ছে গিয়ে সহায়ক সেবা। সহায়ক সরবরাহটা কি, যেমন আপনার প্রত্যেকটা মেশিনের পার্টসের মনে করেন যেগুলো বেয়ারিং চালিত, বা আপনার কারখানা বা ফ্যাক্টরির গ্রিজার ব্যবহার করা হবে ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায়, এই গ্রিজার লুব্রিকেন্টস, এই গ্রিজার তেল বা এই লুব্রিকেন্টসটা ব্যবহার করলে কী হবে, আপনার সচল হবে, সব কিছু চালু থাকবে, ভালো থাকবে, সচল হবে, আরও কার্যক্ষমতা বাড়বে, ঠিক আছে।
এবং কাগজ, আপনি অনেক হিসাবপত্র লিখতে আপনার কাগজ হিসেবে কাগজ লাগছে, স্ক্রু, কলম, তারপর প্রিন্টারের কালি, এগুলো হচ্ছে সহায়ক সরবরাহ। এগুলো কোনো একটা প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে, কোনো ব্যক্তিকে দেওয়া যেতে পারে, বা আপনি নিজ উদ্যোগেও ক্রয় করতে পারেন। তারপরে সহায়ক সেবা, যেমন যে সমস্ত সেবা উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, অর্থাৎ এগুলো সবই সহায়ক, কিন্তু এরা হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না, উৎপাদন প্রক্রিয়াটাকে নিরবিচ্ছিন্ন রাখতে বা উৎপাদন প্রক্রিয়াটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে এগুলো সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। ঠিক আছে? তো সহায়ক সেবাটা কি? যেমন আপনি ব্যাংকিং সেবা, আপনি বাজারজাতকরণ গবেষণা সেবা, কোনো একটা সেবা গবেষণাকারী প্রতিষ্ঠানকে আপনি নিয়োগ করলেন, তারপরে বিজ্ঞাপনী সংস্থাকে নিয়োগ করলেন যে কী মাপের বা কী ধরনের বিজ্ঞাপনে আপনার পণ্যের ভ্যালু সৃষ্টি হতে পারে, এই বিজ্ঞাপনী সংস্থাকে নিয়োগ করলেন। আপনি পরিবহন সেবা ইত্যাদি মিলেই হচ্ছে গিয়ে সহায়ক সেবা। তো